আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মন এবং আমি শারাফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবছর হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা। কওমি মাদ্রাসা ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত। 2021 সালের মধ্যে দেশের প্রতিটি মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান। চীনের সিনোভ্যাক কোম্পানির করোনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমতি। দেশে করোনায় একদিনে আরো ৪৫ জনের মৃত্যু। ময়মনসিংহে রেল লাইন সংস্কারে পাথরের পরিবর্তে ফেলা হচ্ছে ইটের খোয়া আর বালি। দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে চলে থাকছে মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন বিজনেস ইনসাইড। বিস্তারিত আয়োজনে যাচ্ছি। 2020 সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে সে বিষয়ে প্রস্তাবনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা মনে করছেন এক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি প্রাধান্য পেয়েছে। অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে আনা যাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হচ্ছে। তো এই নানা সমস্যার কারণে সরকার সঠিকভাবেই আমার মনে হয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই বছরের জন্য প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এই পরীক্ষাগুলো সমমানের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা এই বছর আর অনুষ্ঠিত হচ্ছে না, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে পরীক্ষা নিচ্ছেন না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বার্ষিক পরীক্ষা নিয়ে একটা মূল্যায়ন করবে, অথবা সেটাও নির্ভর করবে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে তখন কি পরিস্থিতি দাঁড়ায়। আমার মনে হয় যে এই সিদ্ধান্ত ছাড়া এই মুহূর্তে বিকল্প কিছু নাই, কারণ আমাদের তো প্রতিদিনই শিখতে হচ্ছে। আমাদের নিজেদের অভিজ্ঞতার সাথে যুক্ত করছি আমরা পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা। আমরা দেখলাম ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকাতে এবং অন্যান্য দেশে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলারও সিদ্ধান্ত নিয়েছিল। কিছু কিছু দেশে যেমন ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠান খুলেও দিয়েছিল, এবং সেখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, সেখানে তারা এলিমেন্টারি ক্লাসগুলোতে বলেছিল যে 15 জন করে থাকবে এক একটা শ্রেণীকক্ষে, এর বেশি নয়, এবং 15 জন করেই তারা সেকশন ভাগ করে নিয়েছিল। কিন্তু সেখানেও দেখা গেল সংক্রমণ বাড়ছে, শিশুরা সংক্রমিত হচ্ছে, এবং শিশুরা সংক্রমিত হওয়া এটা দেশের জন্য বিরাট একটা ঝুঁকি। 2021 সালের মধ্যে দেশের প্রতিটি মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন 2041 সালে কেমন বাংলাদেশ হবে সে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রিড উপকেন্দ্র, সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিদ্যুতের অপব্যবহার রোধে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দেশের 97% মানুষ এখন বিদ্যুতের আওতায়। শতভাগ বিদ্যুতায়ন উপজেলার সংখ্যা প্রায় 5 শতাধিক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 32টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়নকে দেশব্যাপী ছড়িয়ে দিতেই বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 2021 সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সার্বিক উন্নয়নের জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন হয়, একটা হচ্ছে রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর একটা হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা। যদি বিদ্যুতের ব্যবস্থা করা যায়
তো স্বাভাবিকভাবে সেই সব এলাকায় অর্থনৈতিক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হতে পারে এবং একটা সুযোগ সৃষ্টি হয়। এটা শুধু ঘরে আলো জ্বেলে বসে থাকা না, অর্থনৈতিক উন্নয়ন বা শিল্প গড়ে তোলা অথবা কৃষি খামার গড়ে তোলা বা যে কোনো কাজের জন্য বিদ্যুৎটা একান্তভাবে অপরিহার্য। সেই জন্য আমরা একটা বিশেষ আইন করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সেই সাথে সাথে সঞ্চালন বৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি এবং তার শুভ ফল আজকে মানুষ পাচ্ছে। প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা হবে। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বালবো, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারবো। ইতিমধ্যে আমরা প্রায় 97% জনগণকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি যে এই 2021 সালের মধ্যে আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারবো। সেভাবে আমরা পরিকল্পনাও নিয়েছি, কারণ 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করব, যা এখন 23,548 মেগাওয়াট। আর 2030 সালের মধ্যে আমরা 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। আর 2041 সাল, অর্থাৎ আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2021 থেকে 2041 সালে বাংলাদেশ কেমন হবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি আর সেদিকে আমরা লক্ষ্য রেখেই 41 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা করব। উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ উৎপাদনে এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার, তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মৃতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছি, অর্থাৎ যে উৎপাদনের খরচ যেটা হয় তার থেকে কিন্তু কম পয়সায় গ্রাহককে আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। সেই ক্ষেত্রে আমি গ্রাহকদের কাছে অনুরোধ করব যে আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন, অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না। আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে। কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন, এটা আমার বিশেষভাবে অনুরোধ। পরে বিভিন্ন জেলার সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। চীনের সিনোভ্যাক কোম্পানির করোনা ভ্যাকসিন বাংলাদেশের ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার। আইসিডিডিআরবির সহযোগিতায় এই ট্রায়াল হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবার সাথে জড়িত ডাক্তার, নার্স সহ যারা স্বেচ্ছায় ট্রায়ালে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেওয়া হবে। তবে ডিসেম্বর-জানুয়ারির আগে দেশের বাজারে ভ্যাকসিন আসার সম্ভাবনা নেই বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব, এটা 1 নম্বর কথা। 2 নম্বর হলো যে যারা স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা এবং আইসিডিডিআরবির সহযোগিতা এই ট্রায়াল কার্যক্রম আমরা আজকে অ্যাম্বাসেডারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,127 জনে। এছাড়া 24 ঘন্টায় নতুন করে 2,436 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে মোট 3,04,583 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,275 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,93,458 জন। ময়মনসিংহে রেল লাইন সংস্কারে পাথরের পরিবর্তে ফেলা হচ্ছে ইটের খোয়া আর বালি। এতে করে ওই পথটিতে ট্রেন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। আর প্রকৌশলী জানালেন, রেল কর্তৃপক্ষের নির্দেশনা আর টেন্ডারের মাধ্যমেই ইট বালি দিয়ে চলছে সংস্কার কাজ। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। বিশ্বের কোথাও রেললাইনে পাথরের বদলে ইটের খোয়া আর বালি ব্যবহারের নজির না থাকলেও ময়মনসিংহে রেললাইন সংস্কারের চিত্রটা ঠিক এমনই।
ময়মনসিংহ জংশন থেকে কেওয়াটখালী লোকোশেড পর্যন্ত 2 কিলোমিটার রেলপথ সংস্কারে ব্যবহার করা হচ্ছে ইটের খোয়া আর বালি। অথচ এই পথ দিয়েই প্রতিদিন 15 থেকে 20টি ট্রেনের ইঞ্জিন ঘুরানো, জ্বালানি সংগ্রহ আর উদ্ধারকারী ট্রেন যাতায়াত করছে। স্থানীয়দের আশঙ্কা, যেভাবে সংস্কার করা হচ্ছে রেল লাইন, তাতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। পাথর বালু দেওয়া হয়, সেটা আমরা আগে থেকে শুরু থেকে দেখতে আইতেছি। আর এখন হঠাৎ করে ইট সুরি দেওয়া হইতেছে। আগে পাথর দেওয়া হইতো, যাইতে ট্রেনের চাকা ফুরে যাইত, আর অহন দেওয়া হইতেছে ইট, অহন ট্রেনের চাকা আর বেশি করে পড়বো আর কি। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এ ধরনের কাজের মাধ্যমে রাষ্ট্রের টাকার অপচয় হচ্ছে উল্লেখ করে এমন কার্যাদেশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। দিতেছে এটা কিরকম কার্যকরী হইব, এটা তো পাবলিকও জানে, আমার সরকার নিজেও জানে। কয়েকদিন পরে তো এটি যাবো। এই অর্থ অপচয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে একটি অর্থ লোপাটের যে বিষয়টি সেটি ফুটে উঠেছে। এই বিষয়টির সঙ্গে যারা জড়িত তাদের আমি শাস্তির দাবি করছি। যদিও প্রকৌশলী বলছেন, যেভাবে কাজ চলছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকেই হচ্ছে। পাথরের বদলে খোয়া এরকম কোনো কিছু না, আমরা দিচ্ছি খোয়া এবং এটা বেজ করার জন্য যাতে লিফটিং করা যায়। অনেকে মনে করতেছে আমাদের এখানে ধরা ছিল পাথর, আমরা পাথর না দিয়ে এটা করতেছি, এটা কোনো নাই। আপনারা অফিসিয়ালি দেখতে পেলে আমাদের এগ্রিমেন্ট, আমাদের কিভাবে কাজটা সব দেখাতে পারবো। দরপত্রের মাধ্যমে 2 কিলোমিটার রেল লাইনে 17,46,000 টাকার এই সংস্কার কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। অস্ত্র মামলায় বিচার শুরু হয়েছে রিজেন্ট গ্রুপ এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের। উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র আইনের মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের আদেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ড্যানি ড্রং। গত 15 জুলাই শাহেদ করিমকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর শাহেদ ডিবি পুলিশের কাছে রিমান্ডে থাকার সময় তার ভাষ্য অনুযায়ী তার ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার করা হয় অবৈধ অস্ত্র। এ ঘটনায় করা মামলায় গেল 19 আগস্ট শাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। আর বৃহস্পতিবার শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 10 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করেছেন দায়রা জজ আদালত। নেক্সট ডেটটা দেওয়া হয়েছে আগামী 10 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষীর জন্য, এবং সিরিজ আকারে এই মামলাটা চলবে এবং আমরা দ্রুতই এই মামলা শেষ করতে চাই। সাক্ষী এনে আমরা এই মামলায় 14 জন সাক্ষী, যেহেতু সাক্ষী কম আছে আমরা দ্রুতই এই মামলাটা শেষ করতে পারবো। আদালতে শাহেদ নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তার আইনজীবী উল্লেখ করেন, উদ্ধার করা অস্ত্র শাহেদের নয়। এই গাড়িটি যেখান থেকে অস্ত্র উদ্ধার হয় সেটা পাবলিক প্লেস ছিল, মাননীয় আদালত বলেছি। সেই গাড়ি বা সেই অস্ত্রের কন্ট্রোল বা পজিশনে সে কিছুই জানতো না এবং তার ডাইরেক্ট পজিশনে ছিল না। তাই এই ধারায় আসামি শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নাই। সে নির্দোষ, সে ইনোসেন্ট। করোনার ভুয়া রিপোর্ট এবং চিকিৎসার নামে নানা অভিযোগের প্রেক্ষিতে আলোচিত এই শাহেদ করিম। তার নামে সারা দেশে অর্ধশতাধিক মামলা রয়েছে, যার বেশিরভাগই প্রতারণার মামলা। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। এবারে বিজনেস ইনসাইড। যাত্রা শুরু করলো ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ইএফডির কার্যক্রম। পরীক্ষামূলকভাবে ঢাকা চট্টগ্রামে মোট 100টি ব্যবসা প্রতিষ্ঠানে এই মেশিন বসানোর কথা থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেকেই এ বিষয়ে অবগত নয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে শুরুর দিকে কিছুটা সমস্যা হতে পারে, তবে প্রাথমিক পর্যায়ের ফলাফল বিবেচনায় নিয়ে পরবর্তীতে দেশব্যাপী 1 লক্ষ প্রতিষ্ঠানে বসবে এই যন্ত্র। আমিনুল মজলিসের বিশেষ রিপোর্ট। ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রি থেকে ভ্যাট আদায়ে বিদ্যমান রয়েছে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ইসিআর মেশিন। তবে এই যন্ত্র যথাযথ ভূমিকা রাখতে পারছে না এমন অভিযোগ দীর্ঘদিনের। ফলে পণ্য বিক্রিতে স্বচ্ছতা আনতে ইসিআরের পরিবর্তে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ইএফডি বসানোর আলোচনা চলছে গত কয়েক বছর ধরেই। অবশেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঢাকা ও চট্টগ্রামের 100টি ব্যবসা প্রতিষ্ঠানে শুরু হয় এই যন্ত্রের কার্যক্রম। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেন জানে না কিছুই। আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাই না। আমরা এসিআর মেশিনে চলতে আছে আমাদের দোকানদারি। এটা কেন?
এটা আপনার যেমন আমাদের এশিয়ান মিশনে যারা বিল চাচ্ছে ওনাদেরকে আমরা বিলগুলি দিতে আসছি। জাতীয় রাজস্ব বোর্ড বলছে ভবিষ্যতে সম্প্রসারিত হবে কার্যক্রম। আমরা যখন যা করব একটা মার্কেটে সব দোকান করব, অথবা একটা এলাকার মনে করেন মিষ্টির দোকান ধরেন উত্তরা, সমস্ত মিষ্টির দোকানে একসাথে লাগাই। এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন ব্যবসায়ী নেতারা। ইএফডি মেশিন বসানোর আগে একটু সময় বৃদ্ধি করে নিলে ভালো হতো, কারণ করোনা উত্তরের সময় ব্যবসার ভারসাম্যটা এখন আমরা স্থিতিশীল করতে পারিনি। কিন্তু এই ব্যাপারে ব্যবসায়ীরা অবগত নয় এবং এই ব্যাপারে আমি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব বড় বড় শহরগুলোতে ওনারা যেন ট্রেনিংয়ের ব্যাপারে অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারে। আর এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে এনবিআরের সামনে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ, এমন মন্তব্য বিশ্লেষকদের। মাত্র 100টি ফিসকাল ডিভাইস কিন্তু আমাদের এই অর্থনীতির জন্য যথেষ্ট না। তো আমরা কত দ্রুত এটাকে বাস্তবায়ন করতে পারবো, এটাকে কত দ্রুত সারা দেশের প্রায় সবগুলো যদি আমরা প্রতিষ্ঠানে এটাকে ইনস্টল করতে চাই, তাহলে আমাদের পদক্ষেপটা কত দ্রুত বাস্তবায়ন করতে পারছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানের হিসেবে স্বচ্ছতা আনতে 2008 সালে উদ্যোগ নেয় সরকার। তখন 11 ধরনের ব্যবসায় ইসিআর ও পয়েন্ট অফ সেলস POS মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তেমন সাফল্য মেলেনি ওই উদ্যোগে। এরপর বিস্তৃত পরিসরে 25 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে নেওয়া হয় ইএফডি মেশিন বসানোর উদ্যোগ। বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার এবং ব্যবসায়ীদের সাথে আছে এবং থাকবে। দেশের ইকোনমিক বিল্ড আপের ক্ষেত্রে রাজস্ব আয় বাড়ানোর যে কর্মসূচি চলছে এটাকে আমরা সাধুবাদ জানাই। বড় থেকে ছোট সব পর্যায়ের ব্যবসায়িকদের হাতে এটা দ্রুত পৌঁছে দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেই বিষয়ে একটা সজাগ দৃষ্টি কিন্তু সরকারের পক্ষ থেকে রাখতে হবে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের কথিত মৃত কিশোরী ফিরে আসা ঘটনায় 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি সহ মামলার সব নথি তলব করেছেন হাইকোর্ট। সেই সাথে 17 সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে সাবেক ও বর্তমান তদন্ত কর্মকর্তাকে। এদিকে বঙ্গবন্ধুর কর্নারের জন্য নির্বাচিত বইয়ে সাংবাদিক নাজমুল হোসেনের গ্রন্থ সত্য জালিয়াতির বিষয়টি রিট আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আমি আশা করি রেকর্ড এক্সামিনের পরে আয়োর কাছ থেকে এক্সপ্লেনেশন পাওয়ার পরে মাননীয় আদালত উপযুক্ততা বিবেচনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এপিবিএন সদস্য উপপরিদর্শক শাহজাহান ও কনস্টেবল রাজীব। বিকেলে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার খাস কামরায় এ জবানবন্দি নেওয়া হয়। অন্যদিকে সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের পক্ষে আজ মামলায় আইনি লড়াই করতে চট্টগ্রাম থেকে সিনিয়র আইনজীবী আহসানুল হক হেনা ও ব্যারিস্টার সাইদ এর নেতৃত্বে কক্সবাজার আদালতে পৌঁছেছে 5 আইনজীবী। 14 দিন, আজকে পুলিশ কাস্টডি 21 দিন কেমনে হলো? সেকশন 167(2) তে বলা আছে 15 দিনের কথা, ম্যাক্সিমাম একটা মামলায়। করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী ট্রেন্ডে না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক থাকতে হবে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। গতকাল হঠাৎ করে জাম দিয়ে 54 জনের মৃত্যুর খবর করোনায় আমরা পেয়েছি। তাই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক থাকা দরকার। করোনার কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো খোলার বিষয়ে 15 সেপ্টেম্বরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে হলগুলো খোলার কোনো যৌক্তিকতা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হলগুলোর উন্নয়নে যথেষ্ট আন্তরিক জানিয়ে এবার বাণিজ্যিক ছবি নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। তবে এই মাসের প্রতিদিনের যে কোভিড-19-এর মৃত্যুর হার, মৃত্যুর সংখ্যা কিংবা আক্রান্তের সংখ্যা যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে
খুব বেশি কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো সুতরাং এই পরিস্থিতিতে আসলে খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটি একটি বড় প্রশ্ন। তা আমি অনুরোধ জানাবো আগামী মাসের 15 তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপরে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করি কখন খোলা যায়। আজ 12ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের 15ই আগস্টের শোকাবহ ঘটনার 1 বছর পর 1976 সালের শোকের মাসে 27 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। মুবাল্লিক করিমের রিপোর্ট। বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। সাধারণ মানুষের উপর ব্রিটিশ সরকারের শোষণ নিপীড়নের বিরুদ্ধে গর্জেছিল তার কলম। তার ঝাঁঝালো লেখনীর উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা। খোদার আসন আরুষ্ছে দিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। সমকালীন কোনো লেখকের সাথে যা ঘটেনি তা ঘটেছিল কাজী নজরুল ইসলামের বেলাতে। বাজেয়াপ্ত হয়েছিল 20 বাঁশি সহ 5টি গ্রন্থ। শুধুমাত্র একটি কবিতার জন্য তাকে থাকতে হয়েছিল বন্দি দশায়। সেখানেও থামেনি তার কলম। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। 3000-এরও বেশি গান লিখেছিলেন তিনি, যা এক বিরল নজির। বাংলাদেশের রণসঙ্গীত তারই লিখা। কেন তিনি বিদ্রোহী তার উত্তরও দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি দেখেছিলেন তার অন্তরের বিদ্রোহকে। ভারত সরকার তাকে ভূষিত করেছিল পদ্মভূষণে। উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি। শুধু কি দ্রোহ, তার লেখনীতে প্রেম ভালোবাসারও ছিল শক্ত গাঁথুনি। আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগরাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তার কবিতা, গান মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল তরুণ যুবাকে, জুগিয়েছিলেন প্রেরণা। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেন। কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি দেন জাতীয় কবি হিসেবে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। ভাগ্যবান শিশু শৈশবে চিনেছ হরি। এবার গ্রাম বাংলার খবর। ব্রাহ্মণবাড়িয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার 3টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের আয়োজনে জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান। রংপুরে জাতীয় পার্টিতে কোনো গ্রুপিং নেই, জাতীয় পার্টি আছে, থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি। দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। দল পরিচালনায় যদি নবীনরা আসতে চায় তাহলে তাদেরকে পদ ছেড়ে দিয়ে সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন রাঙ্গা। রংপুরে কোনো ধরনের যে গ্রুপিং আছে এটা আমি মনে করি না, এবং যদি কেউ দল এখানে করতে চায় মোস্তফাও ছেড়ে দেবে, আমিও ছেড়ে দেব। আমরা চাই যে নবীনরা এগিয়ে আসে, সে নবীনটাকে নবীনের মতো হতে হবে, ভালো হতে হবে এবং কর্মীদের সম্মান করতে হবে। কর্মীদের মারপিট করলে তার সেটা তো নবীন নেতৃত্ব হলো না। এবার আমাদের কৃষি।
একদিকে বেড়িবাঁধে ভাঙন, অপরদিকে মেঘনার পানি বৃদ্ধি। এতে প্লাবিত হয়ে গেছে অসংখ্য পুকুর, দিঘি আর ঘের। এতে ভেসে গেছে কয়েক কোটি টাকার চাষ করা মাছ। ঋণের টাকায় এই মাছ চাষের সাথে যারা জড়িত তারা পড়েছেন বিপাকে। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। কপালে চিন্তার ভাঁজ, কিভাবে শোধ হবে এ ঋণ। বেড়িবাঁধের ভাঙনের পাশাপাশি মেঘনা নদীতে পানি বাড়ার কারণে ভেসে গেছে অসংখ্য মাছ। এই চিত্র ভোলা সদর, দৌলত খান, বোরহানুদ্দিন, লালমোহন, তমুজুদ্দিন, চরফ্যাশন ও মনপুরার ৬,৯৫১টি দিঘি, খামার আর পুকুরের। বন্যা হঠাৎ করে ঢলের মতো আসিয়া, জোয়ার আসিয়া আমার সম্পূর্ণ মাছগুলি জাল প্রজেক্ট সব ভাঙচুর করিয়া, সব শূন্যসার করিয়া, সব বিলীন করিয়া নিয়ে গেছে। মাছ কিনিয়া মাছ সারিয়া মাছের আদার পানি খাওয়াই আমার ডাঙ্গর করলাম। অনকারে তুফানের বন্যার পানি মাছগুলো আমার ব্যাগ গেছে গিয়া, ওখানে আমার চলবারে অসুবিধা। আমার এই সুগুরে মাছ চাষ করছি, আর মাছ বড় হইব, আমি বেচা ঘরটর করুম। বন্যার পানিতে আমার মাছ গেছি, কারণ আমার ঘর করা হয় না, কিছু করা হয় না, আমি মাথার বাড়ি। আমার একেবারে গেরের মাছও গেছে, এখন মানে মাথা মুথা ঠিক লাগে না যে কি করুম না করুম। মানে আনুমানিক ক্ষতি প্রায় 15 কোটি টাকার মাছ। পুকুরে 4 বছরিয়া মাছ পালছি আমি, অনেক বড় বড় করিয়া। বন্যার পানিতে আমার গেরের 5 লাখ টাকার মাছ লয়ে গেছে। গত বছর আমি 12 লক্ষ টাকার মাছ বিক্রি করছি একটা গেরের থেকে। এনজিওতে লোন লইছি, লোন লিয়া তো মাছের খামার করছি, এখন তো সবই চলে গেলি। আমার মাছ সব জোয়ারে বাসায় লেগে গেছে। এখন আমি সমিতি কি দিয়ে দিব, আমার এরকম কোনো লক্ষ্য নেই। আমি সরকারের কাছে একটু সাহায্য চাইছি। ঘের সংরক্ষণে চারপাশে জাল দিয়ে ঘিরে রাখার পরামর্শ দেয়া হলেও অতি জোয়ারে এই দশা বললেন এই কর্মকর্তা। টানা বৃষ্টিপাতের ফলে যে সৃষ্ট বন্যার ফলে চাষিদেরকে মাছ রক্ষা করার জন্য তাদের পুকুরের চারপাশে নেটিং করার জন্য পূর্বে থেকেই বলে দেওয়া হয়েছিল এবং তারা করেছিল। তারপরে অত্যাধিক পরিমাণে পানির চাপ এবং বৃষ্টিপাতের ফলে হচ্ছে পুকুরগুলো প্লাবিত হয়েছে। তো আমরা এই চাষিদের পাশে আছে এবং তাদেরকে নতুনভাবে কিভাবে মাছ চাষ শুরু করা যায় সে ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রেখে এই মাছ চাষ কার্যক্রম শুরু করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সরকারের একটু সুদৃষ্টি আবারও দেখাতে পারে আশার আলো, বলছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। মোবালিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। এবারে প্রবাসের খবর। কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় অভ্যন্তরীণ বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে করোনা পরিস্থিতিতে নানা জটিলতার কারণে কুয়েতের বাইরে আটকে থাকা প্রবাসী শিক্ষকদের আবাসিক পারমিট নবায়ন বন্ধ করে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে রেসিডেন্সি পারমিট নবায়নের জন্য ফি প্রদানের বিভিন্ন লিঙ্ক ছড়িয়ে দেওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। তবে বিকল্প পন্থায় প্রবাসী শিক্ষকদের ফিরিয়ে নিয়ে আসার সুযোগের কথা ভাবছেন সংশ্লিষ্টরা। পার্টেক স্টার গ্রুপ কর্তৃক আইনগত সহায়তা চাওয়া প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের আওতায় সম্প্রতি ঢাকার মিরপুর এলাকায় পর্দা, বালিশ ও ম্যাট্রেসের বেশ কয়েকটি দোকান সহ নকল ম্যাট্রেস প্রস্তুতকারক এলিট ফোম ম্যাট্রেস এন্টারপ্রাইজ নামে একটি কারখানায় তল্লাশি চালিয়ে পার্টেক্স ব্র্যান্ড নামে নকল ম্যাট্রেস পাওয়ায় জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। আসল পার্টেক্স ম্যাট্রেস শুধুমাত্র দেশব্যাপী পার্টেক্স ফার্নিচার শোরুম থেকে বিক্রি হয়, তাই খোলা বাজারেও পার্টেক্স ব্র্যান্ড নামে নকল ম্যাট্রেস কেনা থেকে ক্রেতাদের বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে 51 জনকে হত্যার ঘটনায় ব্রেন্টন টারান্টকে প্যারোলবিহীন আজীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। নিউজিল্যান্ডে প্যারোল ছাড়া আজীবন কারাদণ্ডের ঘটনা এই প্রথম। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। গত বছর নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা চালিয়ে 51 জনকে হত্যায় অভিযুক্ত ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে নিউজিল্যান্ডের একটি আদালত। সাজাপ্রাপ্ত টারান্টের প্যারোলে মুক্তি পাওয়ারও কোনো সুযোগ থাকছে না। এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে কাউকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হলো। রায় দেওয়ার সময় বিচারক মন্তব্য করেন যে ব্রেন্টন টারান্ট পরিকল্পিতভাবে দুটি মসজিদে হামলা করে এবং সে তার কৃতকর্মের জন্য লজ্জিত নয়। আপনার কাজ ছিল অমানবিক। আপনি ঘৃণার বশবর্তী হয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হামলা শেষে ছোট শিশুদেরও হত্যা করেছেন, এরপর পালিয়েও গেছেন, আর এজন্য আপনি কখনোই ক্ষমাও চাননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নাবি হাওয়েজ আদালতকে বলেছেন, ওই হামলার জন্য বন্দুকধারী বহু বছর ধরে পরিকল্পনা করছিল। তার উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে হত্যা করা। ব্রেন্টন টারান্টের বিচারের শুনানি 4 দিন ধরে চলেছে এবং এই সময়ে 60 জনেরও বেশি ভুক্তভোগীর বিবৃতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের সাজা শোনানোর আগেই অভিযুক্ত ব্রেন্টন টারান্ট আদালতে কোনো কথা বলেননি। এ সময় কোভিড-19 বিধিনিষেধের কারণে আদালত কক্ষ প্রায় খালি ছিল। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিও ফিডের মাধ্যমে শহরের অন্যান্য আদালত কক্ষে হাজার হাজার মানুষ আদালতের কার্যক্রম দেখেছে। গত বছরের 15 মার্চ ক্রাইস্ট চার্চের 2টি মসজিদে হামলাকারী ব্রেন্টন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচারও করে সে। হামলার পরে নিউজিল্যান্ড সব ধরনের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এবছর হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা। কওমি মাদ্রাসা ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 3 অক্টোবর পর্যন্ত। 2021 সালের মধ্যে দেশের প্রতিটি মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান। চীনের সিনোভ্যাক কোম্পানির করোনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমতি। দেশে করোনায় একদিনে আরও 45 জনের মৃত্যু। ময়মনসিংহে রেললাইন সংস্কারে পাথরের পরিবর্তে ফেলা হচ্ছে ইটের খোয়া আর বালি। দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ক্রাইস্ট চার্চে মসজিদে হামলা চালিয়ে 51 জনকে হত্যার ঘটনায় ব্রেন্টন টারান্টকে প্যারোলবিহীন আজীবন কারাদণ্ড। করোনাকালীন খেলা বন্ধ থাকা যে কোনো ক্রিকেটারের জন্য কঠিন সময় বললেন টাইগার অলরাউন্ডার আফিফ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews। আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla এবং twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।